ব্রাজিল নাকি আর্জেন্টিনা? টেস্টে সেঞ্চুরি, বিরাট কোহলির কাভার ড্রাইভ নাকি এবি ডিভিলিয়ার্সের 360 ডিগ্রি শট? শেষগুলো ছক্কা, ওপেনিং ব্যাটিং নাকি ফিনিশিং? CR7, পেনাল্টি শুটআউটে জেতা নাকি এক্সট্রা টাইমে জেতা? লাস্ট মিনিটে উইনিং গোল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ঈদ আড্ডায়। আপনাদের সাথে যুক্ত আছি আমি আলু আসি তালুকদার এবং আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সকলেরই খুবই পরিচিত মুখ এবং বাংলাদেশের প্রমেজিং ক্রিকেটার হাবিবুর রহমান সোহান। সোহান ভাই, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ নিয়ে আসলে প্ল্যানিংটা কি? ঈদ নিয়ে নর্মালি এখনও ওইরকম কোনো প্ল্যানিং নাই। এখন তো রোজা চলতেছে, আমি ফিটনেসটা নিয়ে কাজ করতেছি, এই তো। ঈদে কি বন্ধু বান্ধবদের নিয়ে কি করবেন আসলে? নর্মালি ফ্রেন্ডদের সাথে কথা হচ্ছে, তারা মানে একটা প্ল্যান করতেছে, তো এখনও ওইভাবে পুরোপুরি প্ল্যানটা করা হয়নি যে কী করব। তো ছোটবেলায় ঈদ কাটাতেন, এখন অনেকটা বড় হয়ে গেছেন, প্রফেশনাল লাইফ শুরু করেছেন। সো সেই ছোটবেলার ঈদ আর বর্তমান ঈদের তফাৎটা কতখানি? না, অবশ্যই অনেক তফাৎ আছে। আমার মনে হয় যে ছোটোবেলায় যে মজাটা পেতাম আমরা ঈদে, তো এখন বড় হওয়ার পর সেই মজাটা আর নেই। কারণ এখন যেহেতু প্রফেশনাল জায়গা, এখানে সময় দিতে হয় অনেক। আগের মতো ফ্রেন্ড সার্কেলদের সাথে ওরকম সময় দেওয়া হয় না। তো আমার মনে হয় এখন একটু আনন্দটা কমে গেছে। আচ্ছা, তাহলে আমরা আসলে ক্রিকেটের কথায় ফিরে যাই। সো 2023 সালে যখন বিপিএলটা চলছে, তখন আপনি খুলনা টাইগার্সের হয়ে ফরচুন বরিশালের এগেনস্টে মাত্র 9 বলে 34 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং এই ইনিংসের মাধ্যমেই কিন্তু মূলত আপনি সবার একটা লাইমলাইটে চলে আসেন এবং 333.33 স্ট্রাইক রেটে আপনি ব্যাটিং করেছিলেন। সো ওই ম্যাচটা আসলে আপনার কেমন লাগছিল, যে কি মনে হচ্ছিল যে কিভাবে আসলে রানটা চেস করা পসিবল? আমি যখন ব্যাটিংয়ে যাই, ব্যাটিংয়ে বলতে আমি ওই দিন সকাল থেকেই মানে ছিলাম যে আমি যদি ম্যাচ খেলি, যেহেতু লাস্ট ম্যাচ, আর আমি আমার প্রসেসটাই ফলো করছি। আমি ফার্স্ট 2 ম্যাচে যখন আমি মানে ভালো করতে পারি নাই, তারপর যত ম্যাচ বসেছিলাম আমি আমার নিজের প্রসেসটা ফলো করছি। আমি নিয়মিত প্র্যাকটিস করছি, জিম করছি। ইভেন যেদিন লাস্ট ম্যাচ, আমি ওই দিন সকালেও আমি জিম ট্রেনিং মানে যতটুকু করার নিজের প্রিপারেশনটা নিছি, যে বা এনি চান্স যদি চান্স এসে যায়। তো সুজন স্যার আমাকে টিমে রাখছে, আমি জানতাম না, ম্যাচে যাওয়ার পরে আমি জানছি। তো লাস্ট ম্যাচ হিসাবে আমি খেলছি যে এখানে আমার হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছুই আছে। লাস্ট ম্যাচে ভালো করলে সেটা একটা ভালো দিক বয়ে আনবে। তো আল্লাহর রহমতে ম্যাচ উইনিং একটা নক খেলছি। ওইরকম কোনো প্ল্যান ছিল না যে আমার মানে ম্যাচ এটা এইভাবে জিতবো বা এরকম কিছু। আমি জাস্ট আমার মানে প্রসেসটা ফলো করছি, বলারকে না দেখে বলটা দেখে আমি হিট করছি, তো হয়ে গেছে আল্লাহ। একই বছরে আপনি মাশরাফি বিন মুর্তজাকে পেছনে ফেলে লিস্ট এ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক হন। ওই অনুভূতিটা আসলে কেমন ছিল, যে মাশরাফিকে পেছনে ফেলে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হওয়া? হ্যাঁ, অনুভূতিটা দারুণ ছিল। আমি ফার্স্টে তো আমি যখন ম্যাচে থাকি তখন তো আর এটা জানতাম না যে এটা মানে একটা হয়েছে। তো আমি আমার ন্যাচারাল খেলাটাই খেলছি। ওইদিকে আমার টিমমেট ছিল আকবর আলী ভাই, তামিম ভাই। তো আমি তামিম ভাইয়ের সাথে ব্যাটিং করতেছিলাম। তো আমি যতক্ষণ ব্যাটিং করতেছিলাম উনি আমাকে সাপোর্ট দিচ্ছিল যে সোহান এভাবে চলতে থাকুক। তো যখন মানে টার্গেটটা ফিল আপ হয়েছে, যখন আমি 49 বলে রানটা করছি, তারপরে আমি জানতে পারছি যে এটা একটা মানে তো এটা অবশ্যই আমার জন্য অনেক আনন্দের। তাছাড়া আমাদের নর্মালি দেখা যায় যে আমাদের প্রচুর প্রতিকূলতা পেরোতে হয় একজন ক্রিকেটার হওয়ার পেছনে। সো আমাদের দেশে ক্রিকেটার হিসেবে কেরিয়ার গড়াটা কতটা বেশি চ্যালেঞ্জিং? 2020 সালে ধানমন্ডি ক্লাবে আপনি ভর্তি হন, সেখান থেকে মূলত আপনার যাত্রাটা শুরু হয়েছিল। কেমন ছিল আপনার আসলে এই পর্যন্ত আসার পথটা? না, অবশ্যই ক্রিকেট অবশ্যই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, কারণ আমার ফার্স্টের দিকে ফ্যামিলি সাপোর্টটাও এরকম ছিল না। শেখ জামালের 2 জন স্যার আছেন, ওনাদের কথা না বললেই না। সুনান রুবায়েত ম্যাক স্যার আর টিপু সুলতান স্যার, ওনাদের হেল্পের জন্যই আমি ক্রিকেটটা তখন কন্টিনিউ করতে পারছিলাম। তো তারপরে যখন ফার্স্ট ডিভিশন ভালো করি, তখন মানে খেলার আগ্রহটা আরও বেড়ে যায়।
তো তারপর থেকেই এত দূর আসা। তাছাড়া আমরা সবাই কম বেশি জানি যে সৈয়দ আবিদ হোসেন সামি, যিনি কিনা ক্রিকেট বিশ্লেষক এবং জনপ্রিয় ধারাভাষ্যকার, তার সাথে আপনার খুবই ভালো সম্পর্ক। সো তার অবদানটা কতটুকু আপনার এই পর্যন্ত আসার পেছনে? বলতে গেলে ওনার অনেক অবদান, কারণ আমরা যে ফার্স্ট ডিভিশন বা মানে প্রিমিয়ার লিগ বা যেটাই খেলি, বা এর রুট লেভেলের যেসব প্লেয়ারদের পারফরমেন্স, এগুলো তো অনেকেই জানে না। তো ওনার মাধ্যমে উনি আমাদের এইসব প্লেয়ারদের সাথে উনি ওঠা বসা করে, উনি এইসব খোঁজ খবর রাখে। তো ওনার মাধ্যমে আর সারা দেশ জানে। তো এটা অনেক বড় কিছু। আর উনি আমার বড় ভাই, ওনার কাছ থেকে আমি মাঝে মধ্যে অনেক টিপস নেই। এছাড়া কোনো টুর্নামেন্ট খেলার পর বা যদি মনে করি যে না আমার এটা হচ্ছে না, আমি ওনাকে ফোন দিই। মানে ওনার সাথে আমার একটু পার্সোনাল রিলেশন আছে যে ভাই এটা কীভাবে করলে ভালো হয়, কীভাবে মানে কী কাজ করলে ভালো হয়। তো উনি আমাকে ওইভাবে সাজেশন করে। তাছাড়া যদি গত বছরের ব্যাক করি, যখন ইমার্জিং এশিয়া কাপ চলছিল, আপনি হাই ব্যাকলিফে খেলছিলেন, উইকেটের চারপাশে খেলছিলেন, একের পর এক ছক্কা মারছিলেন হংকংয়ের এগেনস্টে, মাত্র 35 বলে 100 রানের ইনিংস। সো বাংলাদেশের জার্সিতে এমন একটা ইনিংস খেললেন, কতটা উপভোগ্য ছিল? আপনার কাছে মনে হয় কি আপনার ক্যারিয়ারের বেস্ট এভার ইনিংস কিনা? হ্যাঁ, অবশ্যই এটা ক্যারিয়ারের বেস্ট ইনিংসই বলতে গেলে, কারণ ওইরকম ট্রু উইকেটে ব্যাটিং করতে পারছে, অনেক ভালো উইকেট ছিল, যার কারণে খুব ইজি হয়েছে রানটা করা। আর তার থেকেও বড় বিষয়, আমার যে টিমমেটরা ছিল সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। এই আর তাছাড়া যখন মাঠে নামেন, আসলে আমরা যখন টিভির পর্দায় খেলাটা দেখি, মাঠের খেলাটা আসলে অতটা সহজ না। তো মাঠে যখন নামেন, একটা বলারকে ফেস করছেন, কতটা চ্যালেঞ্জিং মনে হয়? আসলে কোন কোন দিকে নজর থাকে যে আচ্ছা আমি এটা করব না কোনটা করব, কিভাবে শর্ট সিলেকশনটা আর কি চুজ করেন? না, আমি যখন মাঠে নামি তখন আহ, একটা জিনিস মাথায় থাকে যে বল আসলে আমি হিট করব আমার রেঞ্জের মধ্যে আসলে। বল সিলেকশন করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি চেষ্টা করি যে ভালো বলটা সমীহ করার আর বাজে বলগুলো মারার। আর আমি কিছু ভালো বলও মাঝে মধ্যে আমি হিট করতে পারি, কিন্তু চেষ্টা করতেছি যেহেতু উপর লেভেলে খেলতেছি বা সামনে যদি আল্লাহর রহমতে ভালো করে হয়তো খেলবো, তো এই জিনিসটা একটু মানে ইমপ্রুভ করার। আচ্ছা, এবারের কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপটা শেষ হয়ে গেল। তো বাংলাদেশ যখন 1997 সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে বিশ্বকাপে প্রথমবার কোয়ালিফাই করে, 99 এর ওয়ানডে বিশ্বকাপে, তারপর যে কয়বারই বিশ্বকাপ হয়েছে বাংলাদেশের নামটা ছিল, এবার বাংলাদেশের নামটা ছিল না। তো এটা আসলে কতটা হতাশাজনক ছিল আপনার কাছে? একটু হতাশাজনক, দুঃখজনক, কারণ দেখেন অনেক নতুন টিম আসছে, ঠিক আছে, ওরা অনেক ভালো করতেছে, অনেক প্লেয়ার বের হয়েছে। তো এখানে বাংলাদেশ টিম যদি খেলতো, আমার মনে হয় আমাদের টিমের 4-5টা প্লেয়ার হাইলাইট হতো। কোনো বলার 5 উইকেট মারতে পারতো, কোনো ব্যাটসম্যান 80, 90, 100 রানের স্কোর করতে পারতো। তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের প্লেয়ারদের একটা মানে নাম হতো। তা আমার কাছে মনে হয় যে একটু হতাশাজনক, খেলতে পারলে অনেক ভালো লাগতো, সেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো হতো। তো এই যে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারলো না, এটা আপনার কি মনে হয় যে অনেক বেশি মানে আমাদের জন্য কতটা লস ছিল? না, লস আমি ওইভাবে বলবো না, বাট একটু দুঃখ লাগতেছে যে ওইরকম একটা প্ল্যাটফর্মে আমাদের টিম খেলতে পারে নাই। আর লস বলতে আমরা ধরেন ওইটা বাদে কিন্তু আমরা অদম্য খেলছি, বিসিএল খেলছি। তো আমরা সবাই কিন্তু খেলার মধ্যেই ছিলাম। তো ওভারঅল ওই মানে ওয়ার্ল্ড কাপের দুঃখটা এইসব খেলায় যদিও আপনার মানে হবে না, একরকম হবে না। তো এই তো মানে ওইটার ইয়াটা একরকম, আর ঘরোয়া লিগের খেলাটা অন্যরকম। আপনি তো একজন ব্যাটসম্যান, তো পেসার নাকি স্পিনার, কোন বলারকে আসলে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি দুই স্পিনার পেসার দুজনকেই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, সামনে বিশ্বকাপ আছে, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। যদি টি-20 বিশ্বকাপ নিয়ে একটা আক্ষেপের কথা বলতেন, তবে ওয়ানডে বিশ্বকাপ আসলে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। তো সামনে প্রায় 1.5 বছরের মতো সময় আছে আমাদের। এই খুব সম্ভবত নেক্সট মান্থ ডিপিএল শুরু হবে। তো ডিপিএলে তো অবশ্যই খেলবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে।
তাহলে কি মনে হয় যে সামনে যে ঘরোয়া লিগগুলো আছে এখানে নিজেকে প্রুভ করে বাংলাদেশে ওয়ানডে স্কোয়াডে ঢোকা পসিবল কিনা আপনার জন্য? পসিবল কি না এটা আমি ঠিক বলতে পারছি না, বাট আমার আমার যে টার্গেটটা সেটা হচ্ছে ডিপিএল হোক, ঘরের যে কোনো টুর্নামেন্ট হোক বা যে কোনো খেলাই হোক, আমি আমার মানে পারফরমেন্সটা শো করা। আমি যদি ভালো পারফর্ম করি, ইভেন নির্বাচকরা যদি তারা যদি মনে করে যে আমি ক্যাপাবল এই ফরম্যাট খেলার জন্য, তো তারা যদি চান্স দেয় অবশ্যই আমি খেলতে পারবো। সামনে যে এই বিশ্বকাপটা হবে সাউথ আফ্রিকার কন্ডিশনে, সেখানে পিওর স্পোর্টিং পিচ হবে, এখানে বাংলাদেশের যে পেস বোলারদেরকে কিভাবে দেখেন? না, আমি আশা করি তারা সবাই ভালো করবে, কারণ এখন দেখেন প্রত্যেকটা পেসারই অনেক জোরে জোরে বল করতেছে। তো ওই সব জায়গায় যদি লাইন লেন্থটা ধরে যদি বল করতে পারে, ইনশাল্লাহ সবাই ভালো করবে। আসলে ক্রিকেটের প্রতি যে এই অ্যাট্রাকশনটা, এটা কিভাবে শুরু হয়েছিল? অ্যাট্রাকশন ধরেন আমি যখন গ্রামে যখন টেনিস খেলতাম তখন মানে ছোটোবেলা থেকে আমি সিনিয়রদের সাথে খেলতাম। তো ওনারা তখন থেকেই যখন সিনিয়ররা যখন ছয় মারতো তখন আমারও মানে চিন্তা থাকতো যে না, ওরা এত বড় ছয় মারতেছে তাহলে আমিও মারবো। তো তারপর থেকে আমিও জোরে জোরে মারা শুরু করলাম। তো দেখলাম যে এক পর্যায়ে হচ্ছে, তো এরপর থেকেই আমিও কন্টিনিউ করতে লাগলাম। দেখলাম যে না, ছয় মারা তো খুব ইজি, যখন যে ওইটা আমার অভ্যাস হয়ে গেছে তখন। তো এরপরে আমাদের যে এলাকায় একটা মাঠ আছে, মানে আমার যে মাঠ থেকে উঠে আসা, শাহজাদপুর পাইলট মাঠ। তো ওই মাঠের একটা জায়গায় ক্রিকেট বলে প্র্যাকটিস হতো। তো আমি ওখানে গিয়েছিলাম, আমি জানতাম না যে ওখানে ক্রিকেট বলে প্র্যাকটিস হয়। তো যখন গিয়েছি তখন ওইখানে একটা মেলা চলতেছিল আর কি, মেলার একটা পাশে প্র্যাকটিস করাচ্ছিল। তো আমি ওটা দেখে এই মানে ওখানে দাঁড়াইছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। আমি প্র্যাকটিস দেখলাম সবারই। তারপর থেকে একটা মানে কেমন জানি ছিল যে না, আমি এখানে খেললে হয়তো আমি ভালো করব। তারপরে একাডেমিতে ভর্তি হওয়া। আপনার ক্রিকেটিং আইডলকে? ক্রিকেটিং আইডল বলতে ওইরকম কেউ নয়, বাট আমার KL রাহুলের খেলা পছন্দ। তারপরে যদি বলি যে বিরাট কোহলি নাকি সচিন টেন্ডুলকার, কাকে চুজ করবেন সচিন টেন্ডুলকার। এবং কেন? ক্লাসিক্যাল ভার্সন। যখন প্রফেশনাল ক্রিকেটটা শুরু করলেন, নতুন ড্রেসিং রুম কেমন লাগছিল তখন? সত্যি বলতে যখন আমি প্রথমবার বিপিএল খেলি, যখন মানে প্রথমবার বিপিএল প্রথম প্র্যাকটিসে যেদিন যাই, ওই দিন থেকে অনেক নার্ভাস ছিলাম প্রথম 2-3 দিন, কারণ আমি এর আগে কোনো সময় তামিম ভাইয়ের সাথে ড্রেসিং রুম শেয়ার করি নাই বা ওনাকে এত কাছ থেকে দেখি নাই। সাব্বির রহমান ভাই ছিল, আরও অনেক সিনিয়র প্লেয়ার ছিল। তো প্রথম কিছুদিন অনেক নার্ভাস ছিলাম, তারপরে ওনারা মানে ছোটো ভাইয়ের মতো যখন ট্রিট করতেছিল তখন আস্তে আস্তে নর্মাল হচ্ছিলাম। আপনার সামনে ধরেন একজন বোলার, লিজেন্ডারি একজন বোলার, আপনার কাছে অপরচুনিটি আছে 6টা ছক্কা মারার, তাহলে কাকে 6 বলে 6টা ছক্কা মারতে চাবেন? এরকম কোনো টার্গেট নেই আমার। যদি অপশন থাকে যে একটা 6 মেরে ম্যাচ জেতানো, তাহলে যেই বলারকে না হোক আমি চেষ্টা করব 6 মেরে ম্যাচ জেতানোর। আচ্ছা, যদি একটা সুযোগ আসে, বিভিন্ন লিজেন্ডারি ব্যাটসম্যান রয়েছেন সচিন টেন্ডুলকার থেকে শুরু করে আরও অনেকে, তো যদি একটা সুযোগ পেতেন যে না, পিছনে ফিরে যাব এবং একজন লিজেন্ডারি ব্যাটারের সাথে 100 রানে পার্টনারশিপ করব, কাকে চুজ করবেন? এবি ডিভিলিয়ার্স। কেন? ওনার 360 ডিগ্রির জন্য। আচ্ছা, তাহলে আমরা যদি এখন র্যাপিড ফায়ারে চলে আসি, আর র্যাপিড ফায়ারে বেশ কিছু কোয়েশ্চেন্স আপনার জন্য রেখেছি, সেখানে ক্রিকেটও আছে এবং ফুটবলও আছে। তো প্রথমে ক্রিকেট থেকে আসলে শুরু করি। বিরাট কোহলির কাভার ড্রাইভ নাকি এবি ডিভিলিয়ার্সের 360 ডিগ্রি শট? এবি ডিভিলিয়ার্সের 360। টেস্টে সেঞ্চুরি নাকি টি-20তে 50? টেস্টে সেঞ্চুরি। টি-20 বিশ্বকাপ নাকি ওয়ানডে বিশ্বকাপ? টি20 বিশ্বকাপ। শেষ বলে ছক্কা নাকি সুপার ওভার? শেষ বলে ছক্কা। ওপেনিং ব্যাটিং নাকি ফিনিশিং? হ্যাঁ, ওপেনিং। লিওনেল মেসি ড্রিবলিং নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর হেডার? CR7। পেনাল্টি শুটআউটে জেতা নাকি এক্সট্রা টাইমে জেতা? এক্সট্রা টাইম। হ্যাট্রিক করা নাকি লাস্ট মিনিটে উইনিং গোল? লাস্ট মিনিটে উইনিং গোল। ফিফা ওয়ার্ল্ড কাপ নাকি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা? ফিফা ওয়ার্ল্ড কাপ। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? টাফ কোয়েশ্চেন। আর্জেন্টিনা। আচ্ছা দর্শক, এতক্ষণ আমাদের সাথে আসলে যুক্ত ছিলেন হাবিবুর রহমান সোহান, তার কাছ থেকে অনেক কথা শুনলেন, আমরা একটা আড্ডা দিলাম ঈদ নিয়ে। আজকে আমাদের এখানে এসে কেমন লাগলো? না, অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এইভাবে কোনো সময় আসা হয়নি বা কথা বলা হয়নি। তো
থ্যাঙ্কস আপনাদেরও রাখার জন্য। আশা করি ঈদটা আপনার জন্য খুবই ভালো কাটবে। হ্যাঁ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। শুনছিলেন এতক্ষণ আমাদের বাংলাদেশের ফিউচার স্টার হাবিবুর রহমান সোহানকে নিয়ে। আশা করি তার ক্রিকেটিং ক্যারিয়ারটা অনেক ভালো কাটবে এবং এবারের ঈদটা তিনি অনেক ভালোই এনজয় করবেন। অনফিল্ডের পক্ষ থেকে আমাদের সকল দর্শকদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।